প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি প্রত্যাশা করছি তোমরা আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কোভিড-19 তথা করোনা ভাইরাসের এই ক্রান্তি লগ্নে শুধু শরীয়তপুর নয়, পুরো বিশ্ব জুড়ে শিক্ষার্থীদের লেখাপড়া যেন স্থবির হয়ে পড়েছে। এমত অবস্থায় শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য বরাবরের ন্যায় আয়োজন করে আসছে অনলাইন ভার্চুয়াল ক্লাস। এজন্য সংশ্লিষ্ট কলেজ ও কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে তোমরা যারা সার্বক্ষণিকভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকো, অনলাইন পরীক্ষার সঙ্গে যুক্ত রাখো, এক কথায় যাবতীয় অনলাইন কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকো, এজন্য তোমাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের ন্যায় আমি আবারও তোমাদের মাঝে এসে হাজির হয়েছি। আমরা প্রথমেই একটু পরিচিত হয়ে নেই। ইতোমধ্যে তোমরা আমাকে সবাই চেনো। আমি ফরহাদ হোসাইন, প্রভাষক, রসায়ন, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। এবার আমরা একটু পাঠ পরিচিতি একটু জেনে নেই। আজকে আমি তোমাদেরকে একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র পড়াবো। আজকের এই রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই অধ্যায়ের আমাদের আজকের নির্ধারিত বিষয় হলো সংকরণ ও তার ব্যাখ্যা। আমি আবারও বলছি, আমাদের আজকের নির্ধারিত বিষয় হলো সংকরণ ও তার ব্যাখ্যা। তো চলো আমরা একটু ভিতরে প্রবেশ করি। গত ক্লাসে আমি তোমাদেরকে অণুর আকৃতি সম্পর্কে ক্লাস নিয়েছিলাম। আজকের ক্লাসটিতেও আমি একটু অণুর আকৃতি রিপিট করতে চাই, কারণ এই অধ্যায়টা করতে গেলে এই অণুর আকৃতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার গুরুত্ব বলে শেষ করা যাবে না। একটু আমরা আবারও এট এ গ্লাস দেখে নেই যে sp3 সংকরণ হলে তার আকৃতি হবে চতুস্থলকীয়, sp2 সংকরণ হলে তার আকৃতি হবে সমতলীয় ত্রিভুজাকার, sp সংকরণ হলে তার আকৃতি হবে সরল রৈখিক, sp2d সংকরণ হলে তার আকৃতি হবে সমতলীয় বর্গাকার, sp3d সংকরণ হলে তার আকৃতি হবে ত্রিকোণাকার দ্বিপিরামিড, sp3d2 সংকরণ হলে তার আকৃতি হবে অষ্টতলকীয়, sp3d3 সংকরণ হলে তার আকৃতি হবে পঞ্চভুজীয় দ্বিপিরামিড টাইপ। অর্থাৎ আমরা বলতেই পারি যে অণুর এই আকৃতিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আরেকটু রিভিউ করতে চাই বন্ধন কোণ সম্পর্কে। যাদের sp3 সংকরণ হয়, আকৃতি হয় চতুস্থলকীয় এবং কোনো মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব থাকে না, তাদের বন্ধন কোণ হয় 109 ডিগ্রি 28 মিনিট অথবা 109.5 ডিগ্রি। যাদের sp3 সংকরণ কিন্তু একটি মুক্তজোড় ইলেকট্রন থাকে, বিশেষ করে অ্যামোনিয়া, তাদের বন্ধন কোণ হয় 107 ডিগ্রি, আকৃতি চতুস্থলকীয় না হয়ে পিরামিডীয় আকৃতির হয়। এখানে তোমাদের এই যে চতুস্থলকীয় আকৃতির যে উদাহরণগুলো দেওয়া হয়েছে, মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, অ্যামোনিয়াম আয়ন, সালফেট আয়ন, বোরন টেট্রাহাইড্রাইড আয়ন, এই যে উদাহরণগুলো দেওয়া হয়েছে তোমাদের কিন্তু পরীক্ষায় এই উদাহরণগুলোর মধ্য থেকেই পরীক্ষায় বারংবার এসে থাকে। সো এই উদাহরণগুলো তোমরা খুব যত্ন সহকারে তোমরা আয়ত্ত করবে। এবার অ্যামোনিয়া এটু একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, যার আকৃতি পিরামিড, বন্ধন কোণ 107 ডিগ্রি। পানি, এর আকৃতি ভি আকৃতির অথবা কৌণিক প্রকৃতির, যদিও এটি sp3 সংকরণ অনুসরণ করে, এর বন্ধন কোণ হয় 104.5 ডিগ্রি। এছাড়া রয়েছে বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ফ্লোরাইড, কার্বন ডাই অক্সাইড, অ্যাসিটিলিন। হ্যাঁ, এই যে সংকরণ, এর সংকরণ হচ্ছে sp, এর আকৃতি সরল রৈখিক, বন্ধন কোণ 180 ডিগ্রি। আবার বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, ইথিন, এদের হলো sp2 সংকরণ, আকৃতি ত্রিকোণাকার এবং বন্ধন কোণ হয় 120 ডিগ্রি। এছাড়া রয়েছে ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস পেন্টাফ্লোরাইড, আয়রন পেন্টাকার্বনিল,
ইত্যাদি যৌগ। এই যৌগগুলোর সংকরণ হচ্ছে sp3d। এদের আকৃতি হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিড। এদের বন্ধন কোণ 90 ডিগ্রি ও 120 ডিগ্রি। এছাড়া রয়েছে সালফার হেক্সাফ্লোরাইড, ক্রোমিয়াম হেক্সাকার্বনিল, সেলেনিয়াম হেক্সাফ্লোরাইড ইত্যাদি। এই যৌগগুলোর সংকরণ হয় sp3d2, অর্থাৎ আকৃতি দ্বারায় অষ্টতলকীয়, বন্ধন কোণ হয় 90 ডিগ্রি। এছাড়া রয়েছে জেনন টেট্রাফ্লোরাইড। এর হাইব্রিডাইজেশন তথা সংকরণ হলো sp3d2 এবং আকৃতি হলো সমতলীয় বর্গাকার, বন্ধন কোণ হলো 90 ডিগ্রি। এছাড়া রয়েছে জেনন হেক্সাফ্লোরাইড, আয়োডিন হেপ্টাফ্লোরাইড ইত্যাদি। এদের আকৃতি হচ্ছে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয় এবং সংকরণ দেখায় sp3d3, বন্ধন কোণ 90 ডিগ্রি ও 72 ডিগ্রি। এছাড়া রয়েছে জেনন ডাইফ্লোরাইড। এর সংকরণ হলো sp3d, আকৃতি হলো সরল রৈখিক এবং বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি। এই চারটি তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করবে। আমি প্রত্যাশা করছি তোমাদের সৃজনশীল প্রশ্নে গ এবং ঘতে যে সংকরণের প্রশ্ন দেওয়া হয়, আমি প্রত্যাশা করেছি এই উদাহরণগুলোর মধ্য থেকে ইনশাআল্লাহ থাকবে। এজন্য তোমরা এই উদাহরণগুলো, সংকরণগুলো, আকৃতিগুলো, বন্ধন কোণগুলো খুব মনোযোগ দিয়ে বারংবার আয়ত্ত করবে। এবার আমরা আসল পয়েন্টে চলে যাই। আমাদের আজকের উদাহরণ হিসেবে আমরা ব্যাখ্যা দিতে চাই ইথিন অণুর সংকরণ। এই যে ইথিন অণুর সংকরণ, এই ইথিন অণুর সংকরণটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাথে গুরুত্বপূর্ণ ইথাইন অণুর সংকরণ, সেই সাথে গুরুত্বপূর্ণ কার্বন ডাই অক্সাইড অণুর সংকরণ। আজকে আমরা এই তিনটা অণুর সংকরণ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব। তো প্রথমেই আমি ইথিন অণুর সংকরণ নিয়ে কথা বলতে চাই। প্রথমে আমার কাজ হলো ইথিন অণুর গাঠনিক সংকেত করা। আমরা ইতোমধ্যে গাঠনিক সংকেত করেছি। এই গাঠনিক সংকেত থেকে আমরা দেখতে পাচ্ছি স্টেরিক নাম্বার, অর্থাৎ এখানে দেখো সিগমা বন্ধন, সাপোজ প্রথম কার্বন এটা যদি ধরি, তাহলে সিগমা বন্ধন আছে প্রথম কার্বনের 1 2 3টা, এজন্য 3টা। এর কোনো মুক্ত জোড় ইলেকট্রন নেই, এজন্য 0, অর্থাৎ 3 + 0 = 3, আর 3 হলে সংকরণ হবে sp2 সংকরণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দুইটা কার্বনেরই আমরা সংকরণ বের করব। একটা কার্বনের সংকরণ বের করা গেলে বাকি কার্বনের সংকরণ বের করার কোনো দরকার নেই, কারণ এখানে দুটি কার্বনের গঠনের স্ট্রাকচার কিন্তু একই। যে কোনো একটি কার্বনের সংকরণ পেয়ে গেলে আমরা বাকি কার্বনেরও সংকরণ পেয়ে যাব। আমি বিষয়টি আরো একবার বলছি, স্টেরিক নাম্বার দিয়েও সংকরণ বের করা যায়। স্টেরিক নাম্বার = এখানে সিগমা বন্ধন সংখ্যা আছে 3টা, 1 2 3, এজন্য 3 প্লাস এখানে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা নাই, এজন্য 0, অর্থাৎ 3 + 0 = 3 = sp2 সংকরণ। তোমাদের জ্ঞাতার্থে আরো একবার বলে রাখি, জৈব যৌগের ক্ষেত্রে তোমরা সংকরণ সবসময় স্টেরিক নাম্বার দিয়ে বের করবা, অর্থাৎ স্টেরিক নাম্বার = ওই কেন্দ্রীয় পরমাণুর সিগমা বন্ধন সংখ্যা যোগ মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা, এই দুইটার যোগফল যা হবে ওইটাই দ্বারা তার হাইব্রিডাইজেশন তথা সংকরণ বুঝায়। এবার আমরা বিভিন্ন অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখে নেই। দেখো, সাধারণ অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px1 2py1 2pz1। এটাকে যদি আমি এক্সাইটেড করি তাহলে দেখো 2s হতে একটি জোড়া ইলেকট্রন ভেঙে গিয়ে পরবর্তী ফাঁকা অরবিটাল একই শক্তি স্তরের উপশক্তি স্তর 2pz অরবিটালে উন্নীত হয়। ফলে কার্বনের বিজোড় ইলেকট্রন সংখ্যা গিয়ে দাঁড়ায় 1 2 3 4 4টি। এরপর আমরা হাইব্রিডাইজেশন স্টেপ দেখাবো। এখানে দেখো, যেহেতু ইথিন অণু sp2 সংকরণ অনুসরণ করে সেহেতু আমাকে লিখতে হবে sp2, আর যেহেতু sp2 এর হাইব্রিড অরবিটাল হবে 3টি, sp2 sp2 sp2, 1 2 3টা। এর মানে 2pz1 সংকরণে অংশগ্রহণ করেনি, এটা লাস্টে রেখে দিতে হবে। তোমাদের জ্ঞাতার্থে আমি আরো একবার জানাচ্ছি, যারা সংকরণে অংশগ্রহণ করেন না তাদেরকে দ্বারা
পাই বন্ধন গঠন করি, অর্থাৎ যারা সংকরণে অংশগ্রহণ করবে না তারা পাই বন্ধন গঠন করবে, যেমন 2PZ1 এরা কিন্তু পাই বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। এরপরে এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে যুক্ত কয়টা? দুইটা, আর কার্বন যুক্ত আছে একটা। আমরা গাঠনিক সংকেত থেকে দেখতে পাই যে দুই পাশের দুই হাইড্রোজেনের সাথে এবং ডান পাশের কেন্দ্রীয় আরেকটি কার্বন পরমাণুর সাথে গিয়ে সিগমা বন্ধন রচনা করেন। তো সেই ক্ষেত্রে হাইড্রোজেন 1s কার্বন sp2 সংকরণ করে। এই হাইড্রোজেনের সাথে sp2 1, এই হাইড্রোজেনের সাথে sp2 1 এবং এই কার্বনের সাথে sp2 সিগমা বন্ধন গঠন করেন। হাইড্রোজেনের সাথে sp2s, হাইড্রোজেনের সাথে sp2h এবং কার্বনের সাথে sp2 সিগমা বন্ধন গঠন করেন। এরপরে তোমরা একটু ল্যাঙ্গুয়েজটা দেখে নেবে। আমি এখানে যে ঘটনাগুলো বিবৃতি করেছি সেই ঘটনাগুলোই এখানে ব্যাখ্যা আকারে লেখা রয়েছে, তোমরা একটু দেখে নেবা। এবার আমরা একটু চিত্রের মাধ্যমে ব্যাপারটি ক্লিয়ার হই। দেখো, এই প্রথম কার্বনের sp2 সংকরণ, তিনটা সংকর অরবিটাল, এই একটা, এই একটা এবং এই একটা। আর 2pz যেটা যে উপরে লেখা হয়েছে যে 2pz, এটা সংকরণে অংশগ্রহণ করবে না। একই ভাবে ডান পাশের কার্বনের ক্ষেত্রেও এটা এই একটা সিগমা বন্ধন, এই একটা সিগমা বন্ধন, এই একটা সিগমা বন্ধন, আর এই যে 2pz এটা সংকরণে অংশগ্রহণ করবে না। অর্থাৎ যেটা সংকরণে অংশগ্রহণ করলো না 2pz এরা পাই বন্ধন গঠন করেছে, অর্থাৎ এই যে পাই বন্ধন। আর এখানে দেখো sp2 এটা একটা sp2, এটা একটা sp2 সিগমা বন্ধন গঠন করেছে। আবার হাইড্রোজেন হচ্ছে s অরবিটাল, অর্থাৎ sp2s সিগমা বন্ধন গঠন করেছে। তাহলে এখানে মোট সিগমা বন্ধন সংখ্যা 1 2 3 4 5টি, এখানে মোট সিগমা বন্ধন সংখ্যা 5টি, পাই বন্ধন সংখ্যা হচ্ছে 1টি। এই ছিল মোটামুটি ইথিন অণুর গঠন, যেখানে বন্ধন কোণ হলো 120 ডিগ্রি, অর্থাৎ এটা অনেকটাই সমবাহু ত্রিভুজের মতো, যার কারণে বন্ধন কোণ 120 ডিগ্রি। এরপরে তোমরা ল্যাঙ্গুয়েজটা একটু আয়ত্ত করবে, একবার করে দেখলে তোমরা ল্যাঙ্গুয়েজটা খুব সহজেই বুঝতে পারবা। চলো এবার আমরা একটু ভিন্ন ধর্মী উদাহরণের দিকে চলে যাই। আরো একটি গুরুত্বপূর্ণ ইথাইন অণুর সংকরণ নিয়ে আসি। আমরা চিত্রে ইতিমধ্যে দেখতে পাচ্ছি মাউস পয়েন্টারে ইথাইন অণুর সংকেত, ইথাইন অণুর গাঠনিক সংকেত থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে সিগমা বন্ধন, এখানে সিগমা বন্ধন সংখ্যা হচ্ছে দুইটা, একটা হলো কার্বনের সাথে হাইড্রোজেন, আরেকটি হচ্ছে কার্বনের সাথে কার্বন, 1 আর 1 2। এই যে সিগমা বন্ধন ইলেকট্রন, সিগমা বন্ধন সংখ্যা দুইটা, এর কোনো মুক্ত জোড় ইলেকট্রন নেই, এজন্য 2 + 0 = 2, আর 2 হলে হয় sp সংকরণ। তাহলে আমরা বলতে পারি যে ইথাইন অণুর প্রত্যেকটি কার্বনে sp সংকরণ ঘটেছে। বিভিন্ন অবস্থায় এবার আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাসকে আমরা লক্ষ্য করব। তো সাধারণ অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস, উত্তেজিত অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস, সংকরিত অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস। তো প্রথমে সাধারণ অবস্থায় ইলেকট্রন বিন্যাস 2pz0, উত্তেজিত অবস্থায় 2pz1 হয়ে গেল, অর্থাৎ এক্ষেত্রে 2s2 হতে একটি ইলেকট্রন ভেঙে গিয়ে, অর্থাৎ জোড়া ইলেকট্রন ভেঙে গিয়ে একই শক্তি স্তরের উপশক্তি স্তর 2pz অরবিটালে উন্নীত হয়। ফলে কার্বনের বিজোড় ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 1 2 3 4টি। সংকরিত অবস্থা যেহেতু sp, অর্থাৎ একটি s এবং একটি p মিলিত হয়ে sp সংকরণ গঠন করবে। এরকম sp সংকরণ হবে দুইটা, এই একটা, এই একটা, আর বাকি 2py1 2pz1 এরা হচ্ছে মূলত পাই বন্ধন গঠন করবে। এখন আমরা দেখতেই পাচ্ছি যে প্রতিটি কার্বনের সাথে একটি হাইড্রোজেন রয়েছে আর অপর একটি কার্বন পরমাণু সিগমা বন্ধন গঠন করেছে। তাহলে আমরা হাইড্রোজেন পরমাণুটাকে sp1 এর সাথে সিগমা বন্ধন গঠন করাবো, আবার কার্বনকে sp সাথে sp আমরা সিগমা বন্ধন গঠন করাবো, আর বাকি যে 2py1 এবং 2pz1 রয়ে গেল এরা মূলত পাই বন্ধন গঠন করবে। এবার আমরা একটু ভিন্ন ধর্মী আলোচনায় যাই। এটির অরবিটাল চিত্র আমরা অ্যাজ ইউজুয়াল এই কথাবার্তাগুলো আমরা বরাবরের ন্যায় খুব সুন্দর করে আমরা লাইন টু লাইন পড়বো। লাইন টু লাইন পড়তে গেলে কিন্তু আমরা খুব সহজেই নিজেকে উপস্থাপন করতে পারবো যে প্রশ্নটি কিভাবে মূলত বাংলায় ব্যাখ্যা করতে হয়। মূলত তোমাদের বিভিন্ন অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস এবং
অরবিটাল চিত্র খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন করার সময় তোমাদের যে কথাগুলো আমি তোমাদেরকে অ্যাডভাইস হিসেবে দিব, প্রথমে তোমরা খুব নিখুঁতভাবে সংকরণ নির্ণয় করবে, এরপর বিভিন্ন অবস্থায় কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা দেখাবে, এরপর তোমরা অরবিটাল চিত্রটা খুব নিখুঁতভাবে অঙ্কন করবে। এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা জিনিসে কোনো রকম ভুল হওয়া চলবে না। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটি যদি তোমাদের কোনো কারণে একটু সামান্য দিক সেদিক হয়, কোনো বিষয় না, তবে চিত্র যদি তোমরা খুব ভালোভাবে পারো, ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে তোমরা লিখতে পারবে। এরপরে আমরা একটু পিছনে যেতে চাই, সেটি হচ্ছে এখানে দেখো এই যে কার্বনের sp সংকরণ একটি হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন করেছে, আর একটা অপর কার্বনের সাথে অর্থাৎ sp সংকর অরবিটালের সাথে সিগমা বন্ধন গঠন করেছে, এবং দুইটা, এই একটা 2p-y আর একটা 2p-z, একই ভাবে এই কার্বনের ক্ষেত্রেও এই একটা সিগমা বন্ধন গঠন করেছে sp-sp, আর একটা sp-s সিগমা বন্ধন গঠন করেছে। এরও দুইটা পাই বন্ধন রয়েছে, যা অংশ, এরও দুইটা অসংকরিত অরবিটাল রয়েছে যা বন্ধন অংশগ্রহণ করেনি, একটা 2p-y, এটা হচ্ছে 2p-y, আর এটা হচ্ছে 2p-z। এবারে 2p-y সিগমা বন্ধন গঠন করে পাই বন্ধন গঠন করবে, আবার 2p-z পাই বন্ধন গঠন করবে। আলটিমেটলি আমরা বলতেই পারি যে ইথাইন অণুতে সিগমা বন্ধন মোট উৎপন্ন হয়েছে একটা, দুইটা, তিনটা, মোট সিগমা বন্ধন উৎপন্ন হয়েছে তিনটা, আর পাই বন্ধন গঠিত হয়েছে একটি। অর্থাৎ কার্বনের সাথে কার্বন সিগমা বন্ধন একটা, আর কার্বনের সাথে হাইড্রোজেন এরকম সিগমা বন্ধন মোট আছে দুইটা, টোটাল সিগমা বন্ধন সংখ্যা তিনটা। আর কার্বনের সাথে কার্বন সিগমা বন্ধন একটি, এবং কার্বনের সাথে কার্বন পাই বন্ধন হলো দুটি। এবং এরা সরল রৈখিক অবস্থান হয়, অর্থাৎ এদের জিওমেট্রিক্যাল শেপ অর্থাৎ জ্যামিতিক গঠনটা হয়, জ্যামিতিক আকৃতিটা হয় সরল রৈখিক। এ কারণেই আমরা ইথাইন অণুর বন্ধন কোণ ধরি 180 ডিগ্রি। তো সেক্ষেত্রে বন্ধুরা, এবার আমরা আরো একটি উদাহরণের মাধ্যমে আজকের ক্লাসটি আমরা সমাপ্ত করব, এবং এটিও খুবই একটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড অণুর সংকরণ। প্রথমেই তোমরা কার্বন ডাই অক্সাইডের তোমরা স্টেরিক নাম্বার বের করবা। এখানে কার্বনের সিগমা বন্ধন সংখ্যা দুইটা এবং কোনো মুক্ত জোড় ইলেকট্রন নেই, তাহলে 2 + 0 = 2, এখানে হলো sp সংকরণ। তোমরা বলতে পারো যে স্যার কিভাবে আমরা বুঝবো মুক্ত জোড় ইলেকট্রন নাই? তোমাদেরকে আমি গত ক্লাসে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা বের করার নিয়ম শিখিয়েছিলাম, সেই সূত্রটি অ্যাপ্লাই করে তোমরা মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা বের করে নিতে পারো। একইভাবে আমরা অক্সিজেনের হাইব্রিডাইজেশন বের করব, অর্থাৎ স্টেরিক নাম্বার অক্সিজেনের সিগমা বন্ধন সংখ্যা একটি এবং পাই বন্ধন অর্থাৎ মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা দুইটা, টোটাল হচ্ছে তিনটা। এখানে দুঃখিত, এখানে 2 এর পরিবর্তে 3 হবে, অর্থাৎ 1 + 2 = 3, অর্থাৎ 3 হলেই সংকরণটি দাঁড়াবে sp2 সংকরণ। প্রথমে আমরা কার্বন ডাই অক্সাইডের ব্যাখ্যা দিব, এরপর কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে বিভিন্ন অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাসটা দেখাবো। এই কার্বন ডাই অক্সাইডে আমরা কার্বনের বিভিন্ন অবস্থায় ইলেকট্রন বিন্যাস দেখানোর পর এই কার্বন ডাই অক্সাইড অণুতে বিভিন্ন অবস্থায় অক্সিজেনেরও ইলেকট্রন বিন্যাস আমরা দেখাবো। তো কার্বনের ইলেকট্রন বিন্যাস আগের মতো সাধারণ অবস্থা, উত্তেজিত অবস্থা, সংকরিত অবস্থা। তো সংকরিত অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে sp সংকরণ গঠন করেছে, তাহলে sp যেহেতু সংকরণের জন্য সংকর অরবিটাল তথা হাইব্রিড অরবিটাল হবে দুইটা, এই একটা এই একটা, অর্থাৎ sp1 অর্থাৎ সংকর অরবিটাল দুটি, এবং পাই অরবিটাল অর্থাৎ অসংকরিত অরবিটাল আছে 2p-y1 2p-z1। একইভাবে অক্সিজেনের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে sp2 একটা s দুইটা p মিলিত হয়ে তিনটি sp2 সংকর অরবিটাল গঠন করবে, আমরা সংকরিত অবস্থায় তাই দেখতে পাচ্ছি sp22 sp22 sp21 এবং 2p-z1, অর্থাৎ এক্ষেত্রে অসংকরিত অরবিটাল হচ্ছে একটি। এরপর আমরা একটা অরবিটাল চিত্রের মাধ্যমে বিষয়টি আরেকটু ক্লিয়ার হই। তোমরা অ্যাজ ইউজুয়াল ল্যাঙ্গুয়েজ গুলো লিখবা। তোমরা দেখতেই পাচ্ছ মাঝখানে কার্বন, এই কার্বন দুই পাশের দুই কার্বনের সাথে sp sp2 sp sp2 সংকরণের মাধ্যমে দুটি সিগমা বন্ধন গঠন করেছে। অপরদিকে প্রত্যেকটি অক্সিজেন পরমাণু
অপরদিকে প্রত্যেকটি অক্সিজেন পরমাণু তার sp2 সংকর অরবিটালের মাধ্যমে যে তিনটি sp2 সংকর অরবিটাল গঠন করেছে তাদের মধ্যে একটি অসংকরিত অরবিটাল রয়েছে প্রত্যেকটা অক্সিজেন পরমাণুর 2pz1 2pz1। এই যে 2pz1 আর এই 2pz1 এরা পরস্পর পাই বন্ধন গঠন করেছে, অর্থাৎ এটার সাথে কেন্দ্রীয় কার্বন পরমাণুর পাই বন্ধন, আবার ডান পাশের কার্বনের অক্সিজেনের সাথে আবার কেন্দ্রীয় কার্বন পরমাণুর আমাদের সেই কাঙ্ক্ষিত পাই বন্ধন গঠন করেছে। আলটিমেটলি কার্বন ডাই অক্সাইড অণুতে কেন্দ্রীয় পরমাণু কার্বন মাঝখানে থাকবে আর দুই পাশে দুটা অক্সিজেন পরমাণু থাকবে এবং প্রত্যেকটা অক্সিজেন পরমাণু কেন্দ্রীয় কার্বন পরমাণুর সাথে সিগমা বন্ধন ও পাই বন্ধন রচনা করবে এবং কেন্দ্রীয় কার্বন পরমাণু অক্সিজেনের সাথে একটি সিগমা এবং একটি পাই বন্ধন গঠন করবে। এভাবেই মূলত কার্বন ডাই অক্সাইড অণু গঠিত হয় এবং এটি সরল রৈখিক অর্থাৎ লিনিয়ার শেপ ধারণ করে, যার কারণে এদের বন্ধন কোণ হয় 180 তথা 180 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। যদি কোনো বিষয় নিয়ে তোমাদের কোনো ঝামেলা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবে। আমি পরবর্তী ক্লাসে চেষ্টা করব তোমাদের এই বিষয়গুলো আরো ক্লিয়ার করার জন্য। এবার তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি বাড়ির কাজ। এবার তোমরা NH4+ অর্থাৎ অ্যামোনিয়াম আয়নের সংকরণ ব্যাখ্যা করবা এবং ফসফিরোলের বন্ধন কোণ সংকরণের মাধ্যমে ব্যাখ্যা করবা। এই দুটি সংকরণ যদি তোমরা ভালোভাবে লিখে কমেন্টস বক্সে আপলোড করতে পারো তাহলে আমি ধরে নেব তোমরা ক্লাস করেছো এবং ক্লাসগুলো বুঝতে পেরেছো। সম্মানিত অভিভাবক, আপনার সন্তানের লেখাপড়ার দায়িত্ব আপনি নিশ্চিত করুন, লেখাপড়া বাসায় করছে কিনা সেই বিষয়টিও আপনি লক্ষ্য করুন। তো ধন্যবাদ সম্মানিত অভিভাবক এবং আমার প্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ভার্চুয়াল ক্লাস আমি এখানে শেষ করতে চাচ্ছি। সুস্থ থাকো আর নিরাপদ থাকো। আবারও সবাই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।